হসপিটালে যেরকম তোমরা গেলে পরে একটা ফিনাইলের বা কিছুর গন্ধ পাও, সেম সেই জিনিসের। আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে আজকে আমার নিজের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখানে হসপিটালের গন্ধ বেরোনোর মতো কোনো রকম কিছু নেই। যেটা গতকাল রাতে আমাদের সাথে ঘটে। শনিবার ছিল, তোমাদের আমি লাইভে কালকে রাতের বেলা কিছুটা জানিয়েছিলাম। আজকে পুরো বিষয়টাই তোমাদের জানাবো। এমনকি তোমাদের অনেকের অনেকের কথা মতো আজকে তোমাদের আমি শ্যাডো দেখাবো। হ্যাঁ, কালকে আমাদের ক্যামেরায় ধরা পড়ে। আজকে তোমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। আর বলে রাখি, আজকে আমার শরীর কিন্তু খুব একটা ভালো নেই। সকাল থেকে বলবো না, কালকে প্রায় মধ্যরাত থেকে আমার প্রচন্ড ব্যাক সাইড ব্যথা করছে, জানি না কেন। এই ঘাড়, পেছনের কাঁধ, গলা প্রচন্ড যন্ত্রণা করছে। আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে। সাথে কিন্তু ভিডিও একদম সহকারে ফুটেজ, এমনকি যাকে দেখা গেছে সেই পার্সনকে, সে অশরীরীকে, যাই বলো না কেন, সেটাও তোমাদের আজকে তুলে ধরবো। আমার মনে হয় আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ইতিহাস তৈরি করব। সত্যি কথা বলতে একটা এক্সক্লুসিভ আজকের ঘটনাটা হবে। তোমরা প্রত্যেককে সাথে থাকো, প্রত্যেককে পুরো ঘটনাটা মনোযোগ সহকারে শোনো, ইভেন সাথে দেখো। কারণ ভিডিও ফুটেজগুলো আমি কিন্তু ব্যাক টু ব্যাক সবকিছু শো করব, ঠিক আছে? আর সবাইকে বলবো, যাদের হার্টবিট খুবই দুর্বল, যারা মনে করবে যে আজকের ঘটনাটা শোনা বা ভিডিও ফুটেজগুলো দেখতে পারবে না, তাদেরকে বলবো আজকের ঘটনা বা ভিডিও যাই বলো না কেন আজকে স্কিপ করো, তোমরা আজকের ঘটনাটা শুনো না, ঠিক আছে? তাহলে চলো, বেশি কথা বাড়াবো না, সোজা ঘটনায় যাব। তবে আগেই বলবো, সবাইকে একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। আর আজকে বুঝতেই পারবে আমার মুখে অতটা হাসি আসবে না, কারণ আমার শরীর প্রচন্ড যন্ত্রণা করছে। ওই নিয়েই আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করবো, যেহেতু বলেছিলাম পুরো ঘটনাটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। আর কালকে রাতের বেলা লাইভটা হট করে বুঝতে পারলাম না কি যে প্রবলেম হচ্ছিল, নিজে থেকেই বারবার বারবার শুধু বন্ধ হয়ে যাচ্ছিল, কিছুই বুঝলাম না। যদি ওয়াইফাই এর প্রবলেম ভাবছিলাম, হলে পারে আমার ছেলেরও হতো। ও তখন ওর চ্যানেলের জন্য কাজ করছিল। ও আমাকে পরে বললো যে না মা, ওরকম তো ওয়াইফাই এর কোনো প্রবলেম হয়নি, কিন্তু বারবার করে বন্ধ হয়ে যাওয়ার কারণ আমি নিজেও এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। আমার ছেলেও দেখলো, জানি না। যাই হোক, কালকে লাইভটা ওরকম করে বন্ধ হওয়ার জন্য সবার কাছে দুঃখিত। আজকে আমি আবারও লাইভে আসবো। তো চলো, আজকে সোজা কালকে ঠিক আনুমানিক কটা হবে, তখন টাইম কটা হবে না আনুমানিক? 7:30 হবে। কালকে ওই 7:30টার দিকে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে বসি, তখন বাজে হচ্ছে 6:30 কালকে সন্ধ্যাবেলা। তো আমি তো ঘটনা শেয়ার যখন করি, তখন আমার ঘরে ফ্যান ট্যান সব অফ থাকে, জানলা কবাট সবই বন্ধ থাকে। তো আমার ছেলে তখন বাইরে বেরিয়ে যায়। এবার তোমরা সবাই জানো, আমি অনেকবার এই ভিতরটা দেখিয়েছি, যেখানে আমরা থাকি একটা পরিত্যক্ত কারখানা, এর ভেতরেই আমরা থাকি, এটা কোয়ার্টার, ঠিক আছে? তো এখানে আমার ছেলে প্রায়শই একা একা বাইরে বন্ধুদের সাথে গল্প করে, ঘোরে। কোনো সময় হয়তো রাস্তার ওইদিকে যায়, কোনো সময় ভিতরটা হাঁটাহাঁটি করে, কারণ অনেক বড় ফ্যাক্টরি তোমরা দেখেছো। তো সেরকমই আমার ছেলে এখানে দাঁড়িয়েছিল। এবার আমি যখন ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি, কালকের আসামের ঘটনাটা, তো কথাটা আমি বলতে বলতে হট করে আমার ছেলে চলে আসে। তো ও কোনো সময় আসে না, আমার রেকর্ডিং হয়ে গেলে ওকে আমি ডাকি যে বাবা তুই চলে আয়। তো ও দেখলাম হট করে কালকে ঢুকে গেল। তা আমার দেখে একটু রাগ হয় যে তুই এলি কেন। ও আবার এসে গজগজ গজগজ করে কিছু বলছে। তো আমি যেহেতু ঘটনাটা শেয়ার করছিলাম, আমার পুরো মাইন্ডটা তোমাদের উপর ফোকাস ছিল। তো ও আমাকে তখন বললো যে মা, খুব বাড়াবাড়ি করছে একজন। আমি তখন বললাম যে হয়তো রাস্তার ওইদিকে গেছে, কারোর সাথে কিছু একটা হয়েছে, কথা কাটাকাটি। আমি ওকে বললাম কে বাড়াবাড়ি করছে, কি হয়েছে? ও বললো তুমি আমার সাথে আসো। আমি জাস্ট সাথে সাথে ফোনটা নিয়ে ওর সাথে যাই। ও তখন বলল মা, আমি দেখো এখানে দাঁড়িয়েছিলাম, আমি তোমাদের সব দেখাবো, আগে ঘটনাটা একটু শোনো। বললো মা দেখো, আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে আমাদের এখানে, ঠিক আছে, বাড়ির সামনেটা। বললো আমি দাঁড়িয়েছিলাম এখানে, দাঁড়িয়ে আমি আমার বন্ধুর সাথে কথা বলছি ওই গেমের বিষয় নিয়ে। তো কথা বলতে বলতে জানো মা, এই যে আমাদের ফ্যাক্টরিটা, ঠিক আছে, যে ফ্যাক্টরিটা তোমাদের দেখেছি, জোড়া পায়খানা আছে, একদম পরিত্যক্ত, মানে ফ্যাক্টরি তোমরা দেখেছো, আমি আবারও তোমাদের দেখাবো। তো ওখানে আমার ছেলে বলছে জানো মা, ভিতরে না গাছটা, হাওয়া নেই, হাওয়া বাতাস কিছু নেই, ওই গাছের ওখানটা না কিরকম করে নড়ছে বলো তো, কেউ যদি গাছের ডাল
ধরে যদি কেউ নাড়ে একটা মানে ঝুনঝুন ঝুনঝুন করে গাছটা তো নড়ে, আর হাওয়ায় দিলে কি গাছটা দোলে। তো ওরকম ভাবে গাছটা না যেন অনেকক্ষণ ধরে নড়ছে। তা আমি ভাবলাম ভিতরে তো অনেক পিকি আছে, তো হয়তো পিকিরা এসে অনেক সময় গাটা ঘষে গাছের মধ্যে, তো ওরা হয়তো করছে। আমি অনেকক্ষণ ধরে ওখানে না দাঁড়িয়ে রয়েছি, আর ওই দিকেই তাকিয়ে তাকিয়ে কথা কথা তো আমি ফোনে বলছি, কিন্তু ওই দিকে আমি তাকিয়ে দেখছি। হঠাৎ করে দেখলাম আমাদের যে বড় কদম ফুল গাছটা আছে, তোমাদের গাছটাও দেখিয়েছি, কদম ফুল গাছ কিন্তু একদম ভালো না, ঠিক আছে। কদম ফুল গাছটা, আমার ছেলে বলছে মা হাওয়া নেই, কদম ফুলের গাছের মানে বিশাল বড় তো ডালটা না খুব নড়ছে, মানে উপরের মাথাটা প্রচন্ড নড়ছে। তো আমার ছেলে ভাবলো হয়তো হাওয়া দিয়েছে, আবার যদি হাওয়া দেয় তাহলে তো হাওয়া বাতাস অন্য গাছেও দোলা লাগবে, কারণ এখানে একটা কদম ফুল গাছ না অনেক বড় বড় গাছ রয়েছে ওরকমই সমতুল্য। তো আমার ছেলে দেখছে কদম ফুল গাছটা প্রচন্ড নড়ছে। তখন আমার ছেলে কিছু একটা ফিল করতে পারে, ঠিক আছে। কিছু ফিল করার পর, এটা আমি বলে না, আমার ছেলে বলে না, তোমরাও বুঝতে পারবে কোনো জায়গায় একটা কিছু অস্বাভাবিক ঘটলে পারে শরীরে আমাদের যে 6 ইন্দ্রিয় আছে সেটা কিন্তু জানান দেয়, দেখবে আমরা বুঝতে পারি। আমার ছেলে তখন ফোনে কথা বলতে বলতে হট করে মানে যে রয়েছে তাকে আমার ছেলে বলছে এখানে আমাদের জায়গা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ তুই আমাকে ভয় দেখালে হবে, তুই যা এখান থেকে। ও একা একা, বাচ্চা বয়স, ও একা একা ওকে একটা ছোটখাটো চ্যালেঞ্জ করে। এই কথাটা বলা মানে ওকে চ্যালেঞ্জ করা। তো আমার ছেলে বলে আবার রীতিমতো ফোনে কথা বলছে। হট করে ছেলে বলছে মা, সেকেন্ডের মধ্যে ওখান থেকে আমি দেখলাম একটা কালো মানে অন্ধকার, যেদিকে একটা লাইট জ্বলছে, একটা লাইট আমি দিয়েছি তোমাদের আগে বলেছি, এখানে পুরো অন্ধকার ছিল, মিউনিসিপ্যালিটিতে বলে একটা লাইটের ব্যবস্থা করেছি এখানে। তো সেই লাইটের আলোটা যেইটুকুনি পড়েছে ভালোই দেখা যাচ্ছে, বলছে কিছু একটা কালো মতো বেশ ছোটখাটো, তোমাদের আমি দেখাবো, ছোটখাটো একটা ধোঁয়া, যেরকম ধরো কাঠ কয়লা পুড়িয়েছো, পোড়ানোর পর যখন সেই কাঠ কয়লার পুরো কাঠের রেসটা যখন পুড়ে পুরো ছাই হয়ে যায়, তারপর দেখবে ওই ধোঁয়ার কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায়, একটা কালো কালো ভাব চলে আসে, সেরকমই একটা ধোঁয়ার মতো। আমার ছেলে বলছে মা ওই জঙ্গল থেকে জাস্ট আমি যেখানে দেখছিলাম প্রথম গাছটা নড়ছিল ওইখানে কিছু একটা দাঁড়িয়েছিল, সেইটা ও কিন্তু ফটো তোলে, সেইটা ক্যামেরায় ধরা পড়েছে, সেটাও তোমরা দেখবে। তখন ও যখন চ্যালেঞ্জটা করে বসে, ও ওখান থেকে জাস্ট বলছে সেকেন্ডের মধ্যে আমি দেখলাম ওখান থেকে উড়ে চলে আসলো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ওখানে ফ্যাক্টরির ওই মাথায় চলে আসলো। তো আমার ছেলে কিন্তু তখনও ওখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার ছেলে আমারই মতো সাহসী, আমি ভয় পাই না, সহজে ভয় পাই না। ভয় পেলেই আমি জানি মৃত্যু, ভয় কখনো পাওয়াটাই উচিত না। তো ও তখন বুঝতে পারে যে ও আমার মাথার উপর চলে এসছে, মানে ও তো সেটের তলায় দাঁড়িয়েছিল, এখানে সবই ফ্যাক্টরি, পুরনো কোনো কাজেরই না, বহু বছর মানে আমি জন্ম হয়নি তার আগে দেখতে এরকম ভাবেই পড়ে আছে। তো বলছে মা ওর উপরে এসে খুটখাট 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 করে শব্দটা হচ্ছে, বুঝতে পারছো, মানে মনে হচ্ছে উপর দিয়ে মানে ঠিক ও যেখানটা দাঁড়িয়ে রয়েছে ওর উপরটা ও কোনো একটা মুভমেন্ট করছে, মানে জানান দিচ্ছে আমি এখানে আছি। তো আমার ছেলে সাথে সাথে ওখান থেকে ঘরে আসলো, এসে ওই তোমাদের বললাম, ও তখন বলছে মা বাইরে খুব একজন বাড়াবাড়ি করছে। আমি তখন গেলাম, তখন আমাকে এই ঘটনাটাও বললো। আমি তখন বললাম দেখি তোর ফোনটা দেখা, তুই যখন বলছিস তাহলে ফোনের মধ্যে নিশ্চয়ই ক্যাপচার হয়েছে। ও বলছে দেখো। তো আমি ঘরে যখন এনে দেখলাম লাইটের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, কিছু না, অন্ধকার একটা কিছু, মানে খুব অস্পষ্ট একটা কিছু দেখা যাচ্ছে। তো আমি জাস্ট মাথায় একটা বুদ্ধি করলাম, তোমাদেরও সেই বুদ্ধিটা আমি বলছি, তোমরাও সেরম করেই দেখবে, নাহলে বুঝতে পারবে না। তোমরা যে ফুটেজটা দেখবে এখন, সেই ফুটেজটা দেখার সময় ঘরের যত লাইট রয়েছে সব অফ করবে, ঠিক আছে। অন থাকলে শ্যাডোটাকে বুঝতে পারবে না। একটা কাঠ আছে লম্বা, ওটা গাছের একটা গুড়ি, ঠিক আছে, ওইটাই নড়ছিল, ওই গাছের যে গুড়িটা রয়েছে ঠিক তার পাশে দেখো একটু ছোটখাটো একটা শ্যাডো রয়েছে। আমি সার্কেল করে ভালো করে তোমাদের দিচ্ছি, তোমরা পরিষ্কার দেখো, তোমরা নিজেরাই কমেন্ট সেকশনে লেখো যে তোমরা দেখেছো কিনা। অনেকেই তোমরা বলো যে আমরা আত্মা ভূত যাই বলো না কেন নেগেটিভ এন্টিটি দেখতে চাই, আর সে তো কোনো মানুষ রূপে হয় না, সে কিন্তু একটা ধোয়ার মতো হয় আত্মা। তো সে যখন তার শক্তি পায়, যদি তাকে উপরওয়ালা কোনো পাওয়ার দেয়, কোনো ভালো
কোনো কাজ করার জন্য, তবে কিন্তু সে রূপ ধারণ করতে পারে, নালে কিন্তু সে কিন্তু শ্যাডো হয়েই থাকে, একটা ধোঁয়ার মতো। এবার হতে পারে তার পাওয়ার আছে কি নেই সেটা আমি জানি না, জানতেও চাই না। দেন আমার ছেলে আমাকে দেখায়, তোমরা দেখো, এবার ভালো করে সুন্দর করে দেখবে, আস্তে করে লাইটটাকে ঘরের সব অফ করবে, অফ করে তারপর দেখো শ্যাডোটা তোমরা দেখতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আশা করি খুব ভালো করে শ্যাডোটা দেখেছো। এবার আমি তোমাদেরকে বলি, আমাকে যখন ছেলে বলল, আমি যখন বেরোলাম বাইরে, যখন বেরোই তখন অদ্ভুতভাবে এখানে আমাদের এখান থেকে আমাদের হসপিটাল অনেকটা দূর, অনেকটা দূর, গাড়ি করেও যেতে মোটামুটি 25 থেকে 30 মিনিট লাগে। হঠাৎ করে আমাদের এই যে বাইরের যে রাত সন্ধ্যের ওয়েদারটা ম ম করছে, শুধু হসপিটালের একটা দুর্গন্ধ। যেরকম আমরা হসপিটালে গেলে একটা ফিনাইলের খুব পাওয়ার স্ট্রং একটা স্মেল পাই, ঠিক ওই রকম খুব পাওয়ারফুল যে স্মেলটা পাচ্ছি, পুরো ভস করে নাকের মধ্যে আসলো। আমি ছেলেকে বলিনি, তা আমি তখন ওকে বললাম চল তো, আমি আবার ওইদিকে গেলাম, গিয়ে সবকিছু দেখলাম। আমার চুলটা ছাড়া ছিল, ভিডিও করেছি, তোমরা দেখতে পারবো, ওখানেও দাঁড়িয়ে আমি কথা বলছিলাম। হ্যাঁ, এখানে হসপিটালের গন্ধ বেরোনোর মতো কোনো রকম কিছু নেই, বাইরে অফুরন্ত হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। আর আমি তোমাদের ঘটনা শেয়ার করে ঘটনাটা এডিটিং করছিলাম, ঠিক আছে। আর এই ঘটনাটা এই মুহূর্তে ঘটে গেল। তারপর আমি ওখান থেকে চলে আসি। এবার আসার সময় হয় কি, আমার ছেলে যেহেতু আমার ছোট সোনু ডগিকে কোলে নিয়েছিল, সেটাও তোমরা দেখতেই পারবে। ও কথা বলতে বলতে যখন চলে আসছি, তখন ও কি করলো, সোনু ডগিকে ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে ঘরে চলে আসে। আর আমাদের সোনু ডগিও আমার ছেলের সাথে চলে আসে। আমি একা ওই রিলেট কথা বলছিলাম ওই ভূত প্রেত নিয়ে, ওকে বলছি যে আমাদের এখানে তো খারাপ জিনিস আছেই, আজকে অস্বাভাবিক কিছু ঘটছে, এরও একটা কারণ আছে। ওকে আমি বলতে বলতে আসছি, কিন্তু ও আগে ঘরে চলে আসে। আমি যখন পেছনে, তখন আমার না হাতের এই সাইডটা ব্যাক সাইডটা একটু না কিরকম কুরকুর 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 করছে, আর সারা শরীরটা আস্তে 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 আস্তে, মানে কি বলবো, মানে মানুষের শরীর দিয়ে যেরকম রক্ত চলে গেলে পারে শরীরটা কিরকম হয়, একদম দুর্বল লাগে না, ঠিক সেই রকম আমি হেঁটে আসছি, আমার শরীরে ফিলটা হচ্ছে, শরীর একটা ঝিনঝিন ঝিনঝিন ভাব আর অবশ টাইপের হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি তখন ওই যে হসপিটালের একটা বাজে দুর্গন্ধ, সেটা খুব মানে সাথে সাথে আমার আসছে, এত স্ট্রং, মানে কি বলবো, ধারণা করতে পারবে না। যারা বিশ্বাস করবে করতে পারো, যারা না করবে তারা না করতে পারো, তাতে আমার কোনো রকম অসুবিধা নেই। যেটা ঘটেছে আমি সেটা বলছি। তারপর আমি সাথে সাথে পেছনে পেছনে ছেলে চলে আসি। আসার পর অনেকক্ষণ বসে থাকি, কালকে তোমাদের ভিডিও দিতে আমার অনেক দেরি হয়েছে, কারণ আমার রেকর্ড করতে আবার রেকর্ড করেছি, দেরি হয়েছে। তো আমি এসে যখন বসে থাকি, তখন আমার ছেলেকে বলছি যে বাবা একটা জিনিস লক্ষ্য করেছিস? ও বললো কি? আমি বললাম যখন বাইরে বেরোলাম তুই আমাকে বললি, তখন বাইরে একটা হসপিটালের গন্ধ বেরোচ্ছিল না, যেরকম আমরা হসপিটাল থেকে বাড়ি ফিরলে পারে একটা ফিনাইলের গন্ধ জামা কাপড়ের মধ্যে থাকে, ওরকম খুব কড়া। আমাকে আমার ছেলে বললো হ্যাঁ মা, গন্ধটা তো আমিও পেয়েছি, কিন্তু আমি তোমায় বলিনি, তুমিও পাচ্ছিলে? আমি বললো হ্যাঁ, তুই যখন আমাকে বললি আমি সাথে সাথে গেলাম, তখনই আমি দুর্গন্ধটা পাচ্ছিলাম, তুই আমায় বলিসনি কেন? বলছে না আমি বলিনি, আমি দেখছিলাম যে তুমি পাও কিনা। আমি বললাম আমিও পেয়েছি। আচ্ছা এবার গেল, এবার ঘটনাটা শোনো, আর ফুটেজগুলো তোমাদের পরে দেখাচ্ছি। এবার আমার ছেলে রাতের বেলা, কালকে রাতের বেলা ওর যেহেতু অনেক কাজ থাকে ঘরে, নানা রকম কাজ ল্যাপটপে করে, গেমিং এর ব্যাপারে, ওরও তো চ্যানেল আছে, তো ও কিছু কাজ করছে। ও প্রায়শই রাতের বেলা জেগে থাকে, প্রায়শই আমাদের বাড়িতে এই নিয়ে সবাই বলে যে রাতের বেলা কেন জেগে থাকে, কিন্তু যারা আমরা ইউটিউবার আছি আমরা জানি রাতের বেলায় শান্তিতে কাজটা করা যায়। সারাদিন কথা, টিভির সাউন্ড, এইসবের মধ্যে, বাড়ির কাজবাজের মধ্যে আমাদের কাজগুলো মানে মাইন্ড যায় না কাজের মধ্যে, ওই জন্য আমরা মাঝরাতেই কাজটা করি। তো আমিও মাঝে মাঝে 2-1:30টার সময় আগে রেকর্ড করতাম। আমার সাথে অনেক রকম ঘটনা ঘটার পর আমি রাতের বেলা রেকর্ডটা করি না, যেহেতু আমি এইসব নেগেটিভ এন্টিটিস নিয়ে তোমাদের সাথে রিলেট করি। তো যারা থাকে আমাদের এখানে, তো তারা বাস করে, যারা থাকে তারা এগুলো না পছন্দ করে না, তার জন্য তারা অনেকভাবে ঘটনা বলার সময় আমাকে ডিস্টার্ব করে, আমি বুঝতে পারি।
আমি বুঝতে পারি যে ঘটনা যখন ওদের কথা বলছি ওদের কোনোভাবে সেটা পছন্দ না, তার জন্য ওরা অনেকভাবে আমাকে ডিস্টার্ব করে। আমি তার জন্য রাত্রেবেলা 1টা 2টোর সময় প্রায়শই বসে আমি ঘটনা তোমাদের জন্য রেকর্ড করতাম, কিন্তু সেটা আমি ছেড়ে দিয়েছি। কারণ আমাকে অনেকেই বলেছে রাতের বেলা করো না, কারণ তারা যাতায়াত করে, যেরকম দিনের বেলা পুরো দিনটা আমাদের থাকে, আমরা অফিস যাই, কাজ করি, ঘুরতে যাচ্ছি, সব কিছু সেরকম রাত 12টার পর থেকে ওদের সময়। এবার রাত্রেবেলা 2টো 2:30টার সময় যদি আমি ওদের নিয়ে কথা বলছি, তাহলে পরে ওদের কখনোই সেই জিনিসটা ভালো লাগবে না। তার জন্য রাতের বেলা আমি কিন্তু রেকর্ড করা ছেড়ে দিয়েছি। আর আমি যেখানে থাকি আমি তোমাদের বলতে পারি, আমরা যেখানে বাস করি এখানে খারাপ আত্মা আছে, খারাপ আত্মা আছে। আর যেটা কালকে ঘটেছে, কেন ঘটেছে আমি সেটাও বলছি। এই আত্মাটা হচ্ছে ওই ধার থেকে এসছে। ওই ধার বলতে যেখানে তোমাদের আমি লাইভে সরাসরি দেখিয়েছিলাম কোথায় কি থাকে, পুরো ফ্যাক্টরি দেখিয়েছিলাম, ওখানে যত গাছপালা ছিল, বন জঙ্গল সব কিছু কাটা হয়েছে। আমি তোমাদেরকে সব কিছু ভিডিও করে দিয়ে দেবো, চিন্তা করবে না। ওখানে কাটা হয়েছে কারণ সামনে একটা বাড়ি আছে আর এ পাশে একটা বাড়ি রয়েছে। এই ফ্যাক্টরির ভিতর 3টে বাড়ি আছে আর আমাদের একটা। এখানে বাইরের কিছু লোক আসে যারা রাতের বেলা জল ঠল নিতে আসে। সামনে একটা কল আছে, তোমাদের সেটাও আমি লাইভে দেখিয়েছি। এখানে ফেক ঘটনার কোনো প্রবলেমই নেই। তো যেই টনিক ওখানে অনেকে জল নিতে আসে, তারা রাতের বেলা অনেক কিছু দেখে, কারণ আমাদের ওই কলটায় 24 ঘন্টায় টাইমে জল পড়ে। হ্যাঁ, 24 ঘন্টা, মানে যখন জল দেওয়ার টাইম সেই সময় খুব মোটা হয়ে পড়ে, আর যখন জল চলে যায় তারপরেও যদি কেউ বোতল কলের নিচে বসে থাকে ধরে, মোটামুটি 5 মিনিটে একটা বড় বোতল ভরে যাবে। জল সবসময় পড়ে, তার জন্য এখানে স্থানীয় লোক অনেকেই জানে। তো অনেকেই রাতের বেলা জল টল ভরতে আসে। তারপর ধরো কোনো লরি এসছে, রাতের বেলা অনেক লরি আসে বাজার সামনে, আড়ত সামনে, মাছের সবজি ফলের আড়ত সামনে, তার জন্য অনেকে জানে বলে এখানে জল ভরতে আসে। তো তাদের সাথেও এরকম কিছু ঘটনা ঘটেছে। ওরা তখন এই কথাটা লোককে ছড়ায় যে এরকম রাতের বেলা জল আনতে গেছিলাম, তারা এসছিল লরি নিয়ে, বাইরেরই ইউপি থেকে এসছিল। তারা বলছে আমরা এরকম ওখানে জল আনতে গেছিলাম, যে রাতের বেলা জল খাবো বলে, তো ওই গাছের ওখানে আমরা এরকম জিনিস দেখেছি। তারা এরকম দেখেছে, দুজনকে দেখেছে। একজন দেখছে গাছের উপর পা ঝুলিয়ে বসে রয়েছে, আর একজনকে দেখেছে যে ওই ফ্যাক্টরি যেখানে তোমাদের দেখিয়েছিলাম ওখানে কোণে দাঁড়িয়ে রয়েছে, মানে সে মাঝখানে পড়ে গেছে। যে জল ভরতে এসছে সে মাঝখানে পড়ে গেছে। সে যখন আসে বলছে ওখানে কিছুই ছিল না, অন্ধকার ঘুটঘুট করছে। একটা লাইটের ব্যবস্থা আমি বললাম আমি করেছি মিউনিসিপ্যালিটিতে বলে, তো সেই লাইটের আলোতে আগে তো পুরো অন্ধকার থাকতো। ঢুকে বলছে জলটা খুব আস্তে আস্তে পড়ছে, আমি জলটা ভরছি বোতলে। হট করে একটা মানে ধাক্কা, হাওয়া এসে ধাক্কা দেয় শরীরে। তো তখন স্বাভাবিক আমরা কি করি, একটা অচেনা জায়গায় যাবো, চারপাশে তাকাই। তো উনিও সেরকম ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন তো পুরো জঙ্গলে ভর্তি ছিল, তোমরা বারবার দেখেছো। তো সে দেখে যে ওই যেখানে জল ভরছে ঠিক তার সাইডে যে বড় গাছটা তোমাদের দেখায়, যেখানে ঝুড়ি বেরিয়েছিল গাছটা দিয়ে, ওই গাছের মধ্যে দেখছে কেউ একজন সাদা শাড়ি পরা, তার পেটের নিচ থেকে দেখতে পাচ্ছে, তার মাথা হাত কিছুই দেখতে পাচ্ছে না, অর্ধেক, তার অর্ধেক কোমরের পশ্চিম থেকে পা পর্যন্ত দেখতে পাচ্ছে। যেরকম মহিলারা শাড়ি পরে ওরকম হাঁটুর ওপরে শাড়ি, পা দুটো লম্বা লম্বা সাদা ধবধবে টিউবলাইটের মতো শুকনো একদম, পা দুটো ঝুলছে, আর এরম এরম করে পা দুটোকে জাস্ট পায়ের পাতাগুলো এরম করে নাড়ছে। এই দৃশ্য দেখে সে জলের বোতল নিয়ে যখন আসতে যায়, জলের যে বোতলের মুখটা হয় সেটা হাত ফসকে পড়ে যায়। সে তখন দেখে যে যে কলটা রয়েছে জল ভরছে ওর পাশে পড়ে রয়েছে। সে নিচু হয়ে যখন বোতলের মুখটা তুলে ওখান থেকে যখন বেরিয়ে আসবে, যখন এবার সামনের দিকে ঘোরে, তখনই ওই ফ্যাক্টরিটা তোমাদের দেখিয়েছি সামনে, ওই ফ্যাক্টরি তো একদম খারাপ, ওটা ভৌতিক, মানে প্রতি কথা মানুষ জানে। ওইখানে দেখে ওরকমই সাদা শাড়ি পরা একটা ছোট্ট মেয়ে, মানে ছোট্ট, লম্বা চওড়া না, ছোট্ট, যেরকম 12-13 বছরের মেয়ে হয় ওরকম একটা মেয়ে, সাদা কাপড় পরা, রোগা পাতলা, লম্বা লম্বা হাত, ফর্সা টুকটুক করছে, মানে ফ্যাকাশে একদম সাদা, সে দাঁড়িয়ে রয়েছে।
উনি কোনো রকমে বোতল মানে মুখ তো আটকায়নি, বোতলের মুখটাকে চেপে ধরে বোতলটাকে নিয়ে ওখান থেকে ছুটে, মোটা সোটা লোকটা ছিল, ছুটে রাস্তায় বেরোয়। এবার রাস্তায় যখন বেরোয়, বেরিয়ে বাইরেটা একটা বসার জায়গা রয়েছে, উনি ওখানে এসে দাঁড়িয়ে সমানে বুক ধরে হাঁপাতে শুরু করে, বুকে যন্ত্রণা উঠে যায়। তখন জল ভরতে এসেছে লরির লোকরা, জানে তারা তখন হেঁটে হেঁটে আসছিল, হাত মুখ একটু ধোবে, রাতের বেলা গরমকাল, বুঝতে পারছে রিসেন্ট ঘটেছে, রিসেন্ট। এবার তারা এসে দেখছে যে সে বুকে হাত দিয়ে ওরকম মানে পুরো ঘেমে চান করে গেছে। যখন তারা সামনে আসে, বলছে আরে ক্যা হুয়া, ইউপি থেকে এসছে তো, বাংলা ভাষী না, হিন্দি ভাষী, বাংলা বোঝে না। বলছে ক্যা হুয়া ইয়া পর এসে কিউ খাড়া হো। যখন বলছে তখন সে কথা বলতে পারছে না, বোতল রেখে দিয়ে ভর ভর করে করে বমি করছে। তখন সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে, শরীর খারাপ লাগছে। আমাদের এখানে স্থানীয় লোকরা, তারা তো বাংলা ভাষী, তারা বলছে কি হয়েছে। তখন বলছে যে, ও হিন্দিতে বলছে যে আমার খুব শরীর খারাপ লাগছে, আমি ভিতরে এরকম আত্মা দেখেছি। তখন তারা বলছে আত্মা দেখেছো? এবার মোটামুটি সবাই জানে, কম বেশি সবাই জানে বিষয়টা। তো তারা তখন বলছে যে কি হয়েছে, কি হয়েছে বলে ওকে মুখে চুখে জল দিয়ে, ওই বোতল দিয়ে ওকে নিয়ে চলে যায় আর ওদের ওইদিকে নিয়ে গিয়ে ওকে চেয়ারে বসিয়ে হাওয়া ঠাওয়া করে তখন বলছে কি হয়েছে। তখন ও লোকটা সব বলেছে যে আমি জল ভরতে গেছিলাম, এরকম গাছে দেখেছি পা দোলাচ্ছিল, আর এরকম বেরিয়ে যখন আসছি তখন ওই গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল, সাদা কাপড় পরা, লম্বা লম্বা তার হাত হাঁটু পর্যন্ত ঝুলছে। মানে ভাবো রাতের বেলা এরকম দৃশ্য দেখা মানে কিরকম একটা তার অভিজ্ঞতা হতে পারে। তখন সে বলল যে আমি রাস্তায় অনেক রাতের বেলা হোল নাইট আমরা গাড়ি করে মাল এই দিক থেকে ওই দিক করি, সারা দুনিয়া ঘুরে বেড়াই, রাস্তায় অনেক কিছু দেখতে পাই, কিন্তু এই রকম ভয় আমি জীবনে কোনোদিন পাইনি। এখানে মানুষ থাকে কি করে। এই কথাটা আরো যাদের বলে, তারা পরের দিন সকালবেলা এখানে আসে। তখন আমি ওখানে পেশেন্ট ছিলাম, ওকে। তখন ওরা আসে, তখন এসে আমি প্রথমেই বলেছি আমার বাবার একটা দোকান আছে একদম মোড়ের মাথায়, তো বাবাকে এসে কথাটা বলে। আমি ওখানে কিন্তু রয়েছি, ফোন ছিল না আমার কাছে, ফোন বাড়িতে ছিল, এই ফোন সকালে নিয়ে যাই না। তো যখন ওরা বলল তখন বাবা বলল যে হ্যাঁ আমরা তো জানি দাদা এখানে এরকম ব্যাপার, কিন্তু কি করব। তারপর তাদেরকে আমার বাবা বলে দিল যাদের এই জায়গাটা, ফ্যাক্টরিটা, তাদেরকে গিয়ে খবরটা দিন, যদি কিছু করতে পারে তারাই করতে পারবে, আমরা তো পারবো না। তখন তারা সেই যাদের জায়গা তাদের বাড়িতে যায়, গিয়ে সব বিষয়টা বলে। আর সে আবার আমার বাবাকে ছাড়া, যেখানে অনার, সে আবার আমার বাবাকে ছাড়া রায় না নিয়ে কোনো কাজ করে না। সে সাথে সাথে আসে, এসে আমার বাবাকে বলে যে অরুণ কি করব। আমার বাবার নাম অরুণ, তোমাদের আগেও বলেছি। বললো অরুণ কি করব, এরকম এখানে বলছে, তোমরা তো সবই জানো। তখন আমার বাবা বললো দেখুন আমরা তো এখানে অনেক কিছুই রাতের বেলা পথ চলতে দেখি, কিন্তু দেখেন থাকতে হবে সব মিলেমিশে, কি করব। আর আজকে তো আমরা মানে দুদিন আসিনি, আমরা এখানে বহু বছর ধরে রয়েছি, বহু বছর ধরে। তো প্রায়শই এরকম আগেও হতো, মাঝখানে কিছুটা কমেছিল, আবার শুরু হয়েছে। তখন যার জায়গা সে বলল অরুণ আমি ভাবলাম এখানে যত জঙ্গল আছে, গাছ আছে, সব কাটিয়ে দিই। তখন আমার বাবা বলল যে আমাদের গাছপালা তো খুব অভাব, অক্সিজেনের জন্য গাছগুলো কাটিয়ে দেবেন। তখন বললো দেখো একটা বাজে জিনিস ঘটবে, একটা বাজে বদনাম রটে যাবে, আমার তখন সম্মানটা কোথায় যাবে, আমার তো এগুলো বিক্রিও করতে হবে না ফিউচারে। তো তার জন্য গাছগুলো যদি কাটিয়ে দিই, তাহলে ওদের যারা বাস করে গাছে থাকে, জঙ্গলে ঝোপে থাকে, তো বললো ওরা তাহলে অন্যত্র চলে যাবে। এইবার রিলেট করো ঘটনাটা, সেটা হচ্ছে যেই উনি ওই গাছগুলো কালকে কালকে কাটা হয়, 3 দিন ধরে কাটা হচ্ছে, যে বড় গাছটা সেটা কালকে কাটা হয়, ঠিক আছে, তাও পুরো গোড়া থেকে কাটছিল। আমরা গাছটাকে রক্ষার খাতিরে, আমি আমার হাজবেন্ড আমরা বলি যে ওই গাছটার উপরে ডাল পুরো ছেটে দাও, কারণ প্রচুর ছাগড়া ছিল তোমরা দেখেছো, ডাল ছেটে দাও। আমরা বলি গোড়াটা রেখে দাও, পরবর্তীকালে হয়তো পাতা উঠবে, তারপরে কাটা যাবে। তো আমরা গাছটা কাটতে বারণ করি, কারণ গাছটার বয়স 100-150 বছরের ওপরে, ঠিক আছে, ওই গাছটা বহু পুরনো, তোমরা দেখলেও বুঝতে পারবে, আগেও দেখেছো। তার জন্য ওই গাছের শুধু গোড়াটুকুনি রাখা, পুরো গাছ। আর এমনকি শুধু ওই গাছ বলে না, এখানে যত জগডুমুর গাছ ছিল, তারপরে অশ্বত্থ গাছ ছিল, বট গাছ ছিল, যাবতীয় কিন্তু সব গাছ ছিল, সব ভালো ভালোই গাছ, কোনো জঙ্গলি অঙ্গলি গাছ না, সব গাছ কিন্তু কাটা হয়, পুরো কেটে ফাঁকা করে দিয়েছে। এখন ওখানে না গেলে পরে বুঝতে পারবে যে এই জিনিসটা আমি তোমাদের আগে দেখেছি, এখন ওখানে সাথে রিলেটিভ করতে পারবে।
এখানে যত গাছ ছিল দেখো সব কাটা হয়ে গেছে, এই বড় গাছটা বুঝেছো। এই হচ্ছে কল, এই দেখো এই হচ্ছে কল। এই যে এর ভিতরে ফ্যাক্টরিটা, গরুটা বসে আছে বলে যাচ্ছি না ভয়তে, গরু আমার ভীষণ ভয় লাগে। আর এই হচ্ছে গাছটা, কত পুরনো গাছ জানো, দেখো বহু বছর আগের গাছ, দেখছো। এগুলো সিমেন্ট না জানো, চুন সুরকি দিয়ে গাঁথা, এগুলো এগুলো সিমেন্ট না। না, এবার আমরা বুঝতে পারলাম যখন কালকে ওই জিনিসটা হলো, যাকে আমার ছেলে দেখে আর তার এতটাই ক্ষমতা, এর আগেও তো আমরা এখানে রয়েছি, হ্যাঁ অনেক সময় যেতে যেতে পায়ের শব্দ, আমি যাচ্ছি বুঝতে পারি আমার পেছনে কেউ হেঁটে আসছে, অনেক সময় হয়তো সন্ধ্যেবেলা বাড়ির দিকে ফিরছি, অনেক সময় হট করে একটা সুন্দর স্মেল, ধূপের খুব সুন্দর একটা স্মেল আর সাথে সাথে আসে, সাথে সাথে কোনো বাড়িতে দিলে সেটা অনেক আগে থেকেই পাওয়া যায়। হট করে তুমি আসছো, কেউ তোমার পাশ দিয়ে একটা পারফিউম লাগিয়ে গেল, তোমার নাকে ভস করে কিন্তু সেই সুগন্ধিটা আসবে, আহ দারুণ তো পারফিউম, কি পারফিউম লাগিয়েছে, জিজ্ঞাসা করলে ভালো হতো, এরকম আমাদের মনে হয়। ঠিক সেরকমই আসছি, হয়তো একটা সুগন্ধ খুব সুন্দর আমার সাথে 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 আসি, আমি তখন বুঝতে পেরে যখন আমি ঠাকুরের নাম নিতে থাকি, তো আস্তে আস্তে সেই গন্ধটা চলে যায়। কালকে সেম যখন হসপিটালের গন্ধটা পাই, ওরকম এত পাওয়ারফুল স্ট্রং, আমি কি বলবো, পুরো মনে হচ্ছে আমি হসপিটালের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট হসপিটালের ফ্লোর ফিনাইল দিয়ে ক্লিন করেছে, এত গন্ধটা মানে স্ট্রং। আমি সাথে সাথে ওখানে দাঁড়িয়ে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আমি সমানে ওখানে জয় শ্রীকৃষ্ণ, যত নাম মনে এসছে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ওই নামগুলো পড়ছিলাম, কারণ তারা সরে যায়। আর পরে অনেক পরে কিন্তু ওখান থেকে তারা সরে যায়, যে ওখানে ছিল সে সরে যায়। হ্যাঁ, কিছুক্ষণ পর আবার যখন বললাম, আমার ছেলে আমাদের সোনা ডগিকে নিয়ে ঘরে চলে আসে, আমি যখন একা পেছনে বক বক করতে করতে আসছি, তখন কিন্তু ওই স্মেলটা পাওয়ারফুল, একটা স্ট্রং ফিনাইলের দুর্গন্ধ, দুর্গন্ধ তো সুগন্ধ আমি কোনোদিনও বলবো না, যার কারণে আমি কোনোদিন হসপিটালে যাই না, ওই গন্ধটা এত বাজে লাগে, আবারও বেরোচ্ছে। এইখানে সন্ধেবেলা হঠাৎ করে একটা ছায়ামূর্তি দেখা গেছে, যার জন্য সাথে সাথে বাইরে বেরিয়ে এসেছি। এখানে আমার ছেলে দাঁড়িয়ে ছিল, ঘটনা যখন আমি শেয়ার করি রাতের বেলা, তখন ছেলে আমার প্রায়শই এখানে থাকে, ও দাঁড়িয়ে এখানে আড্ডা ঠাড্ডা দেয়, একা একা দাঁড়িয়ে থাকে, বুঝতেই পারছো তোমরা, তো বন্ধু বান্ধবের সাথে কথা বলে। তো এখন এই পরিবেশটা একটু অদ্ভুত হয়ে রয়েছে, এখানে দাঁড়িয়ে এখন হসপিটালের গন্ধ বেরোচ্ছে, জানি না কেন। এখানে হসপিটালের গন্ধ বেরোনোর তো কোনো রকম কিছু নেই। আর আমার ছেলে বললো, কোন জায়গাটা দেখেছিস একটু এখানে হাত দিয়ে দেখা। আচ্ছা, এখানে এইটা হচ্ছে আমার ছেলের হাত, যদি অন্ধকার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে সিধা, আচ্ছা ঠিক আছে। তো আমি যার সাথে কথা বলছিলাম, আচ্ছা, ওখানে ওখানে কাঠ মতো কিছু আছে, হ্যাঁ ঠিক আছে, ওই পেছন দিকটা। আচ্ছা, একটু আলো মারতো ওইদিকে ফোনের স্ক্রিনে, দেখো তোমাদের দেখাচ্ছি আজকে, দেখো এখানে এত কিছু যে থাকে, এই যে দেখো ভালো করে দেখো, এই যে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না যদিও, এই এখানে একটা কাঠ মতো আছে, আবছা দেখা যাচ্ছে না, ওইখানে নাকি দাঁড়িয়েছিল, ঠিক আছে। এইখানটা আমার ছেলে দাঁড়িয়েছিল, ঠিক আছে, এইখানটা দেখতেই পাচ্ছ অন্ধকার পাতা, এখানে আমাদের এখানে তো এরকমই অবস্থা, এখানে দাঁড়িয়েছিল। উনি অভিমান করে ওখান থেকে চলে আসে এর উপরে, এই টিনের চাল, এই যে উপরে চাঁদ দেখতে পাচ্ছ, গাছপালা ভর্তি, অন্ধকার, ঠিক আছে। আর ছোট সর ওদিকে, এই টিনের চালে উনি চলে আসে, এসে এখানে খটখট 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 করছিল। আমি ঘটনা এডিটিং করছি, আমাকে ছেলে গিয়ে সাথে সাথে বলছে যে মা দেখো এরকম খুব, হ্যাঁ বেশি বাড়াবাড়ি করছে, যেরকম তোমরা গেলে পরে একটা ফিনাইলের বা কিছুর গন্ধ পাও, সেম সেই জিনিসের স্মেলটা এখান থেকে বেরোচ্ছে, পুরো ম ম করছে, আমাকে দেখাই যাচ্ছে না, আমাকে তো মনে হচ্ছে ভূত,
হ্যাঁ, এখানে হসপিটালের গন্ধ বেরোনোর মতো কোনো রকম কিছু নেই। বাইরে অফুরন্ত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। আর আমি তোমাদের ঘটনা শেয়ার করে ঘটনাটা এডিটিং করছিলাম, ঠিক আছে। আর এই ঘটনাটা এই মুহূর্তে ঘটে গেল, ঠিক আছে। আর আমি তোমাদের কাছে এই কথাটাই বলার জন্য আসলাম। আর এই যে আমার ছেলে, আর এই যে আমার সোনা ডগি, তোমরা জানো সোনা বাবা, ঠিক আছে। এই যে সোনা বাবার ছেলে, কারণ আমরা আসলে ও আসবে, এটাই স্বাভাবিক। আর কার এত শখ হয়েছে আর কার এত সাহস হয়েছে যে ওখান থেকে চলে এসছে সোজা আমার ছেলের একদম মাথার ওপরে, মানে টিনের চালের ওপরে। তো ভুল জায়গায় ঢিল ছুড়লে যা হয়, ঠিক আছে। ভয় বাবার কালে কোনোদিন পাইনি, আজও পাই না। ভূতের বাড়ি বেঁচে এসছি ভাই, ভূতের সাথে কথা বলেছি, ভূতের সাথে বাস করে এসছি। কেউ বিশ্বাস করলে করবে, না করলে না করবে। যেটা যে ভুক্তভোগী সে খুব ভালো করে জানে। যাই হোক, এইটাই তোমাদের বলার ছিল। আর বাইরের দৃশ্যটা তোমরা দেখলে, আর কুকুর ডাকছে হচ্ছে ওই বাড়িতে রয়েছে একটা সোনা ছোট্ট, আয় মারবো দুষ্টু করলে, চুপ। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে বললাম। কিন্তু হ্যাঁ, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে আবারও বলছি, এখন এতক্ষণ ধরে কথা বলছি, জাস্ট স্মেলটা নেই, গাইব। এবার তোমাদেরকে আমি আরো একটা কথা বলছি, এখানে দাঁড়িয়ে শোনো। আমাদের গাড়ি আছে, গাড়ির বিজনেস তো, আমাদের এখানে গাড়ি রাখা থাকে, গাড়ির মধ্যে সেন্সার দেওয়া আছে, ঠিক আছে। সেন্সার মানে তোমরা জানো, যার মধ্যে টিটা টিটা করে কোনো রকম স্পর্শ হলে সেটা শব্দ হয়। এবার এখানে আলোটা কি কম আছে, দাঁড়াও একটু, দাঁড়াও, ছেড়ে দে ছেড়ে দে, ছেড়ে দে। তো গাড়ির এখানে গাড়ি রাখা থাকে, তো গাড়ির সেন্সার গুলো কথা বলতে দেবে না, কুত্তাটা উপরে এত চিৎকার পাচ্ছে। তো গাড়ির সেন্সার গুলো সমানে আপনা আপনি জ্বলবে। আর টিটা টিটা করে রাতের বেলা প্রচন্ড শব্দ হয়, প্রচন্ড রাতের বেলা শব্দ হবে। একদিন আমি বেরিয়ে বলছি যে কে আছিস, প্রত্যেক দিন এরকম করিস, হ্যাঁ ব্যবস্থা করবো, কেন করিস এরকম হ্যান ত্যান বলতে। তারপর থেকে এখনো পর্যন্ত 4-5 মাস হয়ে গেল, কোনো রকম আর শব্দ হয় না, বুঝেছো। আমার কথা ওরা শোনে, তোমাদের দিদি ভাইয়ের কথা ওরা শোনে। তাহলে চলো, পরে আবার কথা হবে। তারপর তো আমি ঘরে চলে আসি। আর তারপরে রাতের বেলা তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে, অনেক অনেক রাত পর্যন্ত আমার ছেলে জাগে, ওর ভিডিওর কাজ থাকে বলে। কালকে রাতের বেলা ও বললো, মা শরীরটা ভালো লাগছে না, তোমার লাইফটা ওরকম ডিস্টার্ব হলো। তখন 11টা বাজে, আমাকে বললো, মা খেতে দিয়ে দাও, আমি ঘুমাবো। আমি বললাম দাঁড়া দিচ্ছি। ওই খেতে দেবো দেবো করতে করতেই পাঁপড় ভাজো, এই করো করো, আমাদের খাবার অনেক লাক্সারি আছে, ঠিক আছে, আমরা 1-2 পদ দিয়ে খেতে পারি না। তো রাতের বেলা আবার বেগুনি ঠেগুনি করে খেতে বসলাম 11:30টার সময়। 11:30টার সময় খেয়ে ছেলে দেখলাম শুয়ে পড়লো। আর আমার হঠাৎ করে, আমি রাতের বেলা বাসন টাসন সব পরিষ্কার করে রান্নাঘরে ক্লিন করে শুই। আমার ঘরে কোনো আস্তে জিনিস আমি রাত পোয়াতে দিই না, এটা কিন্তু স্বাস্থ্য মতে খারাপ, ঠিক আছে। রাতের বেলা আস্তে কাজ করে শোয়াটা সব থেকে সংসার উন্নতি হয়। প্রত্যেকদিন করি, জল বৃষ্টি ঝড় ঠান্ডা যাই হোক করছি। হঠাৎ করে আমার না শরীর ব্যথা শুরু হলো হঠাৎ করে, আর গা হাত পা না পুরো নেতিয়ে গেল, ম্যাচ 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 করছে। আমি বুঝলাম না, ভালো লাগছে না। কোনো রকমে বাসন টাসন গুলো পরিষ্কার করে সোজা আমি গেলাম ফ্রেশ হতে, ভাবলাম হয়তো গরমের জন্য হবে। ফ্রেশ হলাম, হয়ে আমি ড্রেস চেঞ্জ করে এসে শুয়ে পড়ি। দেখলাম কিছুক্ষণ পর আমার ছেলে উঠলো, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ওঠার পর আমি বললাম, কি রে উঠলি? বলে মা মতো কাজ আছে। আমি জানি ও প্রায়শই, আমরা সবাই জানি রাতে কাজ করে সারা রাত জেগে থাকে। তো ও নিজের ল্যাপটপের সেট আপে চলে গেল, আমি শুয়ে পড়লাম, আমি শুয়ে ঘুমিয়ে পড়ি। তো ভোরবেলা তখন আনুমানিক ওই 3:45 হবে, আমাকে ও ডাকছে, পুরো অন্ধকার, কিন্তু আমি বলছি সকাল হয়ে গেছে। ও আমাকে বলছে, ওমা মা, ওমা ওমা, এরকম করে কানের কাছে এসে ডাকছে। আমি চোখ খুলে বললাম, কি হয়েছে? বলছে, মা একটুখানি উঠবে, দেখো না বাইরে না আমি এটা কিছু দেখলাম। আমি বললাম, কি দেখেছিস? শুয়ে শুয়ে আমি বলছি। বলছে, মা কুকুরগুলো খুব চিল্লাচ্ছিল জানো তো, আর এত অঘরে ঘুমিয়েছি, যেটুকুনি আমি একদম রাতেই শুধু ঘুমাই, সারাদিন ঘুমাই না। রাতেও আমি খুব অল্প সময় কিন্তু ঘুমাই, খুব একটা বেশি না। খুব জোর হলে 3.5-4 ঘন্টা, খুব জোর হলে বেশি, তারও কম ঘুমাই, বেশি বলছি। তো সেরকম ভাবে আমার ছেলে তখন বললো, মা ওঠো না, আমি না একটা কিছু দেখেছি। তো আমি তো মানে এমন অবস্থা, তোমাদের কি বলবো, আমার নিজের এখন আফসোস হচ্ছে, আমি রিগ্রেট ফিল করছি। সেটা হচ্ছে, ছেলে বলল, মা আমাদের আম গাছটা রয়েছে, আমাদের সামনে আম গাছ, ঠিক আছে, আমার বাড়ি থেকে বেরিয়ে আমও হয়। বললো, এই আম গাছটা রয়েছে, এই আম গাছের এখানটা
আমি দেখলাম একটা সাদা মতো কি না মা দাঁড়িয়েছিল জানো। হ্যাঁ আমি ধর্মস্থ তোমাকে বলছি, ও জানলা দিয়ে দেখেছি, এই আমার সামনে এখানেই জানলাটা রয়েছে। বলছে মা আমি জানলাটা খুলেছি, তুমি বলেছো না রাতের বেলা কিছু বলে বেরোবি না, আমি জানলা খুলে দেখলাম, জানো মা আমি যখন জানলাটা খুলে দেখছি সে না সরে গেল, মানে ওখানে আর নেই। আমি পরিষ্কার ধবধবে, কেন আমার বাইরে কিন্তু লাইট পুরো অন্ধকার থাকে, ওই লাইটটা আলোটা পড়ে ওইদিকে যে লাইটটা আছে তোমরা দেখবে, তো কিছু একটা মিশে গেল। আমি তখন বললাম কি যে আমার না শরীর দিচ্ছে না রে, ভালো লাগছে না, মানে আমি এইসবের জন্য ঘুরে বেড়াই, আমি ঘুরে বেড়াই কিন্তু আমি শরীর আজকে সকালবেলা তুলতেই পারলাম না। ছেলে আমাকে বললো, আমি সকালবেলা এত আফসোস করছি যে কেন উঠলাম না, কেন উঠলাম না। আমি শুধু ওই কথা শোনা মাত্র আমাকে মনের মধ্যে কিন্তু একটা মানে কৌতূহল হচ্ছে কেন উঠলাম না, কিন্তু চোখ খুলতে পারছি না, শরীর দিচ্ছে না। আবার শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ি। সকালবেলা যখন উঠি ছেলেকে সব আমি জিজ্ঞাসা করলাম, ছেলে বললো মা ওই কুকুরগুলো খুব চিল্লাচ্ছিল, আমাদের এখানে 5খানা কুকুর আছে বাইরে, ওরা তো সবকিছু দেখতে পারে যেটা খালি চোখে আমরা মানুষের পক্ষে দেখা সম্ভব না। বলছে কুকুরগুলো এত চিৎকার পাচ্ছে, আর আমাদের যে সোনু ডগি ও চিৎকার পাচ্ছে, আমাদের এত ঘুমিয়েছি আমার কোনো হুঁশ নেই। তখন সোনু ডগিকেও বকা দেয়, তো ও খাটের তলায় চলে যায়। তো আমার ছেলে জানলা খুলে দেখে তখন ও কুকুরগুলো চিল্লাচ্ছে, যখন ওই জিনিসটা চোখের সামনে দিয়ে ভ্যানিশ হয়ে যায়, বলছে মা কুকুরগুলো চিল্লাতে চিল্লাতে এইদিকে এসেছিল আমাদের বাড়ির কাছে, ওরা চিল্লাতে চিল্লাতে রাস্তার ওইদিকে চলে যায়, মানে ওই যে গাছপালা যেদিকে বলছি ওইদিকে চলে যায়। তার মানে কি ওই যে খারাপ এন্টিটি যেটা এসেছিল, নেগেটিভ এন্টিটিটা সরে নিশ্চয় ওইদিকে বেরিয়ে যায়, তো কুকুরগুলো ওর পেছনে চিল্লাতে চিল্লাতেই যায়। আর এই জিনিসটা আজ থেকে প্রায় 2.5 মাস আগে আমার মা দেখে, এরকম রাতের বেলা যেদিন আমি আমার ছেলে খুব লেট নাইট জেগে কাজ করি, কারণ দুটো দুটো ইউটিউব চ্যানেল চালাতে হয়, তো একটা জিনিসের দায়িত্ব নিয়ে শুরু করলে তার মধ্যে কিন্তু তার ফোকাসটা রাখতে হয়, নাহলে সেই জিনিসটা কখনোই চালনা করা যায় না। লক্ষ্য আছে তো একটা আমার নিজের। রাতের বেলা আমি 2:20, 3টে, মোটামুটি 3টে পর্যন্ত আমি জেগে থাকি। তো সেই দিনকেও 2:20 কি 2টো পর্যন্ত জেগে থাকার পর ঘুমিয়ে পড়ি কাজ করে। আর ছেলে সেদিনকে ঘুমাচ্ছিল। আর সেদিনকে যত সম্ভব বৃষ্টি হয়েছিল, একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হয়েছিল 2.5 মাস আগে। তখন প্রচন্ড কুকুরগুলো আমাদের এখানে এসে চিল্লাচ্ছে। আর কুকুরগুলো যেহেতু আমরাই নিয়ে এসে পুষেছি, 3খানা কুকুর, 4টে ছিল, একটা মারা যায়, 3টে রয়েছে, তোমাদের তারও ফটো আমি তুলে পাঠাবো। কুকুর শুয়ে রয়েছে, ওই দেখো, ওই দেখো। তো সেই কুকুরগুলো এইদিকে ছুটতে ছুটতে আসে, কিছু হলে না বাচ্চা তো এইদিকে চলে আসে, ওর মাটা চলে গেছে বাচ্চা হওয়ার পর, পাইনি খুঁজে। তো কুকুরগুলো চিল্লাচ্ছে বলে আমার মা তখন বললো কি যে কি হলো, কুকুরগুলো তো চিল্লাচ্ছে কেন, মা উঠেছে। এবার আমার মা আগাগোড়েই একটু ভীতু, আমার বাবা আমি আমার ছেলে আমরা সব সাহসী, অত্যাধিক সাহসী। আমার মা ভীতু যেহেতু, মা না ওই মায়ের পাশে ঘর তো, ওই দরজাটাকে আস্তে করে খুলেছে, এইটুকুনি জাস্ট এরকম করে খুলে না মা দেখছে। মা বলছে জানিস এত বড় মাথা, এত বড়, আর তার পেট পর্যন্ত আছে, তার পা নেই, তার হাত নেই, শুধু বডির মধ্যে হচ্ছে তার পেট, বুকটা রয়েছে, আর মাথাটা এত বড় কুমড়োর মতো। বলছি কি জানি না, পা নেই রে, ভেসে ভেসে না আমাদের এদিকে আসলো। আমি যখন অন্ধকার ঘর, দরজাটা খুলে এক চোখ দিয়ে এরকম করে দেখছি, যখন এরকম করে তাকিয়ে রয়েছি, বলছে ও এইদিকে আসলো, তারপর কুকুরগুলো তো ঘাউ 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 করে ওইদিকে তেড়ে যাচ্ছে, ভয়ও পাচ্ছে, একবার তেড়ে যাচ্ছে একবার পেছন দিকে আসছে। বলছে ও বুঝতে পারলো কিনা জানি না, আমি যখন তোর বাবাকে বলছি এই অরুণ ওঠো না, বাবাকে যখন মা ডাকছে, দেখো না বাইরে না কি একটা এসছে, চোর টোর নাকি। মা প্রথমে অ্যাকচুয়ালি বুঝতেও পারিনি, মা ভেবেছে চোর। তখন আস্তে আস্তে সে আসে, তারপর না সে ওরকম ভাবে ব্যাক করলো না, মা বলছে যেরকম ভাবে আসে ওরকম ভাবে ও আর ঘুরলো না, দেখি ও আবার পেছন দিকে যাচ্ছে। মা তখন লক্ষ্য করে যখন ওই আলোটার কাছে যায়, দূরে একটা আলো দেওয়া, ওই আলোর কাছে মা দেখে যে ওর শুধু বড় মাথা, সাদা, একদম সাদা, পেট পর্যন্ত রয়েছে, আর নিচে লোয়ার পোর্শনটা নেই। আমার মাও দেখে, জানি না এখানে আমার নতুন কি উৎপত্তি হয়েছে, কি এইটাই হচ্ছে ঘটনা। আর প্রচন্ড বিশ্বাস করো আমার শরীরের মধ্যে যে কি হচ্ছে আমার থেকে ভালো কেউ জানে না, কেউ না, এত কষ্ট হচ্ছে। আমি শুধু আমার পুরো 100% এফেক্ট দিয়ে আজকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম, ঘটনাটা শুধু তুলে ধরলাম। এরপরে আমি এখন টান টান হয়ে শুয়ে থাকবো, জানি না শরীরের কি অবস্থা, রান্নাও করবো না, হোটেল থেকে আজকে খাবার অর্ডার দেবো, ছেলে নিয়ে আসলে আনবে, নাহলে অনলাইন ডেলিভারি করে অনলাইন কিছু খেয়ে নেবো। আজকে শরীরের অবস্থা আমার মারাত্মক খারাপ,
বুঝতে পারছি না, গা হাত পা কাঁধ দুটো ভারী হয়ে রয়েছে, আর পুরো পেছনের এই গলা, পিঠ, প্রচন্ড কোমর, বুঝতে পারছি না ব্যাক সাইডটা এত যন্ত্রণা করছে কেন, এরকম আমার হয় না, এরকম আমার হয় না, বুঝতে পারছি না। যাই হোক, আজকে তোমাদের প্রতি কটা জিনিস সাথে ভিডিও, সাথে ফটো ফুটেজ সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো যাব, সবাইকে বলবো ঘটনা যেরকম ভাবে শেয়ার করছো ঘটনা পাঠাও, প্রত্যেক দিন তোমরা আমাকে ঘটনা পাঠাচ্ছ, তোমাদের কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেতে যেতে সবাইকে বলবো প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে বাংলা, হিন্দি, ইংলিশে তোমরা ওখানে মেলও করতে পারো। যে স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাকে তোমাদের ঘটনা শেয়ার করে দিতে পারো। যদি আজকে কোনো রকম কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো, কারণ সত্যি কথা বলতে আজকে ভিডিও দেওয়ার কোনো আমার ইচ্ছে ছিল না, শুধু তোমাদের কালকে লাইভে বলেছিলাম বলে ভিডিওটা আমি দিলাম। ফুটেজ রয়েছে, ফটো রয়েছে, এমন একটা জিনিস ঘটেছে কালকে সন্ধ্যাবেলা যেটা তোমাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে করবো, কারণ তোমরা আমার পরিবার, তোমাদের সাথে আমি এই ঘটনাটা পুরো তুলে ধরলাম। তোমাদের মতামত তোমরা কমেন্টসে জানিয়ে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা।